মানে ওনারা হয়তো মনে মনে খুব খুশি যে আমরা ভীষণ রকম বিনোদন দিলাম, ভীষণ রকম প্রতিযোগিতা শুরু করলাম এবং সংসদ ফাটাফাটি একটা অবস্থা। একদিকে সব কোটটাই পরা মাওলানা, অন্যদিকে সব দাড়ি টুপি পরা মাওলানা। এই মাওলানারা পাল্লা দিয়ে মানে আরবি বলছে, উর্দু বলছে, হিন্দি বলছে, তারপরে বেওয়াফা বলছে। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। এবারে আমরা দেখলাম যে আজ সংসদে বাজেট পাশ হলো, কিন্তু বাজেটের আলোচনার সাথে সাথে অনেক বিষয়েরই আলোচনা হলো। বিশেষ করে বিরোধী দলের 1 টাকা বরাদ্দ নিয়ে কিন্তু আমরা দেখছি অনেক আলোচনা হলো। বিরোধী দল কেন মন্ত্রণালয়ে 1 টাকা বরাদ্দ দিতে চায়? এটি কি আসলে সরকারের সার্বিক ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ? এবং এই প্রতিক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এমন হলে বিদেশে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলতে হবে। এটি কি শুধুই রাজনৈতিক অলঙ্কার, নাকি বিরোধী মতকে অতি নাটকীয়ভাবে উপস্থাপনের চেষ্টা? কিভাবে দেখছেন? আমার কাছে অতি নাটকীয় বলে মনে হচ্ছে। এর কারণ হলো যে এখানে সরকারি দলের অনেক সংসদ সদস্য, অনেক কিছু ঘটছে সংসদের ভিতরে এবং বাইরে, তারা না পারছে বলতে, না পারছে প্রকাশ করতে, বা চুপ থাকতেও পারছে না, একটা অঙ্গ জ্বলে যাচ্ছে। তো সেই দিক থেকে হয় কি যে একটা নির্দিষ্ট সার্টেন লেভেল পর্যন্ত আপনি খেলতে পারেন, যেটা ফজলুর রহমান সাহেব বলেছেন, মাননীয় সংসদ সদস্য, যে ঢাকা স্টেডিয়ামে যদি মেসিকে আনা হয় এবং আগে থেকে যদি বলা হয় যে মেসি এই কয়টি গোল দেবে, এভাবে এভাবে গোল দেবে, কোনো প্লেয়ার সেই খেলা দেখতে যাবে না। তো সেক্ষেত্রে আমাদের এই পার্লামেন্টে যা কিছু হচ্ছে, মানে ওনারা হয়তো মনে মনে খুব খুশি যে আমরা ভীষণ রকম বিনোদন দিলাম, ভীষণ রকম প্রতিযোগিতা শুরু করলাম এবং সংসদ ফাটাফাটি একটা অবস্থা। একদিকে সব কোটটাই পরা মাওলানা, অন্যদিকে সব দাড়ি টুপি পরা মাওলানা। এই মাওলানারা পাল্লা দিয়ে মানে আরবি বলছে, উর্দু বলছে, হিন্দি বলছে, তারপরে বেওয়াফা বলছে। তো এটা ভীষণ রকম একটা, ওই যাকে বলা হয় যে আমাদের গ্রামে পালা গান হতো, এখন আমাদের সংসদে তো মমতাজ এইভাবে গান গেয়েছে। তো তারা চেষ্টা করছে যে এই পার্লামেন্টটি যেন প্রাণবন্ত হয়, সুন্দর হয়, সব কিছু হয়। অনেকে উর্দু বৈঠই নিয়েও সেখানে যাচ্ছে। এই সংসদে অলি আল্লাহ গাউস কুতুবদের অভাব নাই। এমন অলি আল্লাহ আছে যার কথা মতো সূর্য থেমে যায়, স্থির হয়ে যায়, একটু নড়াচড়া করে না সূর্য, এবং আল্লাহর হুকুমে। বিশ্বাস করেন আমি বাংলার জমিনে এইরকম জ্যান্ত জীবন্ত অলি আল্লাহ কখনো দেখিনি। আবার সেই অলি আল্লাহর যে জিল্লতি, সেই অলি আল্লাহদের কথাগুলো লক্ষণ আছে। তারা যদি কাউকে বলে এই তুই মরে যা, সঙ্গে সঙ্গে সে মরে যায়। এই তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক। তো এরকম অলি আল্লাহ সংসদে আছে, যার জন্য সরকারি দলের যারা লোকজন আছে তাদের মধ্যে একটা ভয়, আতঙ্ক, যে এই লোকের কথা মতো সূর্য স্থির থাকে। সে যদি আমাকে বলে যে তুই মরে যা, আমি এই সংসদের মধ্যে যদি দাফাদাফি করে মরে যাই, আমার কোটটায়ের অবস্থা কী হবে, আমার মন্ত্রিত্বের অবস্থা কী হবে। তো এই জন্য হয় কি, এখানে নরমে গরমে সরমে সব মিলিয়ে, তাও নরম গরম হলো যে ওই যে একটা ভয়, অলি আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, অভিশাপ দিতে পারে। আর শরম হলো আমরা একসঙ্গে দীর্ঘদিন ভাই ভাই ছিলাম, কত গলাগলি আমাদের সম্পর্ক, কত মধুর, আমরা একে অপরের কত গোপন কথা জানি। তো সেক্ষেত্রে অলনে ছাড়েন কী করে আমরা বিরোধিতা করি, আমাদের তো শরম লাগে। তো এই জিনিসগুলো চলছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলছে। এর মধ্যে বাজেট প্রণয়ন হচ্ছে। জনগণ কিন্তু মানে খারাপ বলেনি এখনো পর্যন্ত, দিস ইজ দ্য রিয়েলিটি। যারা একটু, আমরা বাইরে যারা লোকজন আছে, তারা এই ধরনের একটু আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে। জনগণ বলছে না, ভালোই তো, সালাউদ্দিন সাহেব যেভাবে কথাবার্তা বলতেছেন অনেক সুন্দর। মানে পার্লামেন্টে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হয় যেন বাংলার উইনস্টন চার্চিল দাঁড়িয়েছেন। সব দিক থেকে কি না জানেন তিনি, ইংরেজি জানেন, হিস্ট্রি জানেন, ইতিহাস জানেন, উর্দু জানেন, আরবি জানেন, সংবিধান জানেন, কোরআন জানেন, হাদিস জানেন, ইজমা জানেন, কিয়াস জানেন। আমি মনে করি যে বাংলাদেশের এটা তো 13তম মানে সংসদ। তো প্রথম থেকে এ পর্যন্ত এখনো পর্যন্ত এইরকম সালাউদ্দিন সাহেবের মতো এত সুন্দর, দেখতে সুন্দর, শিক্ষিত, মার্জিত, তারপরে শেষে সর্ববিষয়ে পারদর্শিতা, এরকম কোনো সংসদে যাকে বলা হয় বিকল্প, যাকে বলা হয় অল্টারনেটিভ প্রধানমন্ত্রী, তো এরকম অল্টারনেটিভ প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেনি কখনো। 2 নম্বর হলো তার ব্যাপারে সরকারি দলের লোকজনও খুশি, বিরোধী দলের লোকজনও খুশি, এবং তিনি বক্তব্য দিতে উঠলে পুরো সংসদটা প্রাণবন্ত হয়ে যায়। সরকার এবং বিরোধী দলের লোকজন তারা তালি বাজায়, স্পিকার স্বয়ং নিজে
মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। তিনি 10 মিনিট সময় চাইলে 40 মিনিট সময় চলে আসে। এবং তার পাশাপাশি আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও তো এসছে। এটা এমনি বলে। এখন রুমিন ফারহানার কথায় কি কিছু আসে যায় নাকি? এখন রুমিন ফারহানা এই দল থেকে মানে তাকে নমিনেশন দেওয়া হয় না, সে বিরোধী দল চলে গেছে। এখন এই ভদ্রমহিলা তো দীর্ঘদিন সংগ্রাম করছেন, লড়াই করছেন, তার একটা অভিমান না? তারও তো এই দলে ধরেন এখন ফারজানা পুতুল মন্ত্রী হলো। এখন রুমিন ফারহানা বলতে পারে না যে ফারজানা পুতুল যদি প্রতিমন্ত্রী হয় তা আমিও তো মন্ত্রী হতে পারতাম। তো সেই জায়গা থেকে এখন সেই জায়গা সে একটা বিরোধী দলে আছে। তো একটা মনের ক্ষোভ থেকে, দুঃখ থেকে, যাতনা থেকে তিনি 2-4টা কথা বলবেন, এটা সরকারি দলের যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু এটা মেনে নেন। তারা এটা মেনে নেন এবং এটা স্নেহের বশে তাকে ওইভাবে বলেন। ফলে ডাজ নট ম্যাটার। আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, আপনি কি জামাতের সভাপতি ডাক্তার শফিক বলেছেন? বলেননি। বাইরে হয়তো 2-1 জন বলে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এমপি হননি, এমপি হলে তারা বলতেন না। এখন ভিতরে এক ধরনের আবহাওয়া আছে, ওটা আপনি ভিতরে না গেলে বুঝতে পারবেন। এখন নীলুফার চৌধুরী উনি আছেন, উনি ভিতরে থাকেন, উনি বুঝতে পারবেন যে ভিতরে আবহাওয়াটা কি। আপনি বিশ্বাস করেন জামাতের সবাই আতর মেখে আসে। ফলে ওই অঞ্চলে মানে যেটা ট্রেজারি বেঞ্চের উল্টো দিকে যেটা আছে, খালি দেখবেন বিভিন্ন রকম আতরের গন্ধে মো 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 করে চারিদিকে। তো এটা একটা অসাধারণ একটা ফ্লেভার। সরকারি দলের অনেক এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা অনেক দামি দামি সেন্ট ওখানে আছেন। আমরা যখন ছিলাম সেই সময়টাতে অনেক এমপি ছিল আসলে যারা দাঁত মাজত না ঠিক মতো, মুখ থেকে গন্ধ আসতো, অনেকের গা থেকে ঘাম থেকে গন্ধ আসতো। ঠিক এরকম জিনিস আমার কাছে মনে হচ্ছে না যে অ্যাবনক্সিয়াস একটা পরিবেশ এখন আছে। এখন এই সংসদ একটা অলৌকিক সংসদ, এই সংসদ একটা চমৎকার সংসদ। সেই সংসদে যা কিছু হচ্ছে আমি মনে করি সবাই আমাদের দেশের কল্যাণের জন্যই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। নীলুফার চৌধুরী মনি, আপনি নিজেই সংসদ সদস্য এবং সংসদে আপনার অবস্থান রয়েছে, সেই জায়গা থেকে যেমনটি বলছিল জনাব গোলাম মাওলা রনি, সংসদ একটি অলৌকিক সংসদে পরিণত হয়েছে এবং সংসদের আবহাওয়ার বিষয়টি তিনি ইঙ্গিত করেছেন। কেমন আবহাওয়া দেখেন, শুরুতেই যদি 1 মিনিট একটু জানতে চাই। দেখেন গোলাম মাওলা রনি কিভাবে কথা বলে, কি বলতে পারে, এটা বাংলাদেশবাসী ইতিমধ্যে ওকে ভালো। অতএব ওনার যে কথাটা বাস্তবতার সঙ্গে কতটা মিলবে, এটা আমি এখানে বসেছি, নিশ্চয়ই আপনি পারফিউমের গন্ধ পান নাই, গোলাম মাওলা রনিও পান নাই, তো আমি তো সারাদিন ওখানেই ছিলাম। এই যে মোমো গন্ধের কথা বললেন, এত কিছু বললেন, আমি কিন্তু পাশেই ট্রেজারি বেঞ্চের অপোজিটেই বিরোধী দল বসে, আমি কোনো আতরের গন্ধ পাই না। আমি যেটুকু দেখি সেটা হলো যে এই সংসদে ম্যাক্সিমামই নতুন, যার আগে এমপি ছিল না। তো সেই ম্যাক্সিমাম নতুনদের মধ্যে জামাত ইসলামী আরো বেশি বিরোধী দলে। তো সেইখানে তাদের কিছুটা হয়তো বা যেটা তাদের একটা জিনিস আমি থ্যাঙ্ক জানাই, যেটা তারা ওভারশিয়ার না হয় সেটা নিয়ে উঠে প্রথম 2-1 দিন কথা বলতে গিয়ে বিব্রত অবস্থার সৃষ্টি হয়েছিল। এখন বুঝে শুনে তারপরে কথা বলে এবং ইতিমধ্যেই তারা কিন্তু আপনার শিখে উঠেছে। তো যে জিনিসটা যেমন ধরেন আজকে আপনার আইন শৃঙ্খলা নিয়ে যে বিলটা পাশ হয়েছে, সেটার সময় তারা আমাদের সাথে সমস্যারে তালি দিয়েছে, চুপ থেকেছে, না জয়যুক্ত হয় নাই, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তারা তখন চুপ থেকেছে। কিন্তু সেখানে আমরা একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি না জনাব নীলুফার চৌধুরী মনি? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অপরাধ কমেছে, আবার বিরোধীরা বলছে 2 মাসে 605টি হত্যাকাণ্ড হয়েছে। তাহলে জনগণ কোন পরিসংখ্যান? দেখেন, জনগণ যে পরিসংখ্যানই বিশ্বাস করুক না কেন, আমি এইটুকু বলবো বিরোধী দলের কাজটাই চুলচেরা বিশ্লেষণ করা। সেখানে যদি কিছু অপতথ্য আসে সেটাও ঠিক আছে বিরোধী দলের জন্য, এই কারণে যে তাতে বিরোধী দলের চাপের কারণে সরকার আরো ট্রান্সপারেন্ট হবে, সরকার আরো কাজ করতে বাধ্য হবে। এই জায়গাটা থেকে আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই যে আমি চেয়েছি এরকম যে বিরোধী দল একটা ছায়া সরকারের ভূমিকা পালন করুক। আপনি দেখেন বিরোধী দল কিন্তু রাস্তায় বক্তৃতায় আমাদের চুল পরিমাণ ছাড়ছে না। ওখানে আপনি যদি বাজেটটার চুলচেরা হিসাব করেন, বাজেটটা এত গরিবদের পক্ষের বাজেট হয়েছে, এত খেটে খাওয়া মানুষের পক্ষের বাজেট হয়েছে যে কারোরই এখানে কিছু বলার নাই। এত সমস্যার মধ্যেও বাংলাদেশে অর্থের এত অভাবের মধ্যেও 7টা নিত্য প্রয়োজনীয় জিনিসের আপনার কর্মকুব করে দিয়েছে। এত সমস্যার মধ্যেও শিক্ষা খাতে আপনার 2% জিডিপির বাজেট পেশ করেছে। আপনার স্বাস্থ্যতে গতবারের চেয়ে ডাবল করেছে। এরকম অনেকগুলো জায়গায় তরুণদের জন্য
আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ তরুণদের জন্য আরো যে যে জায়গায় আইটি সেক্টরে অনেক কাজের ক্ষেত্র বাড়িয়েছে। তো এই জায়গাগুলোতে তারা আসলে বলবে, এরকম চুলচেরা বিশ্লেষণে আপনি যদি পত্রিকাগুলোর দিকে তাকিয়ে দেখেন, একটা কথা বলেছে যে রাজস্ব খাতে এত টাকা কোথা থেকে আসবে, তার মানে এটা আপনার টাকা না আসলে এই কাজগুলো হবে না, সবগুলো হবে না। সমস্ত বাংলাদেশে আপনার 72-73 থেকে বাজেট যে পেশ করা হতো কখনোই সম্পূর্ণ টাকার কাজ থাকতো না, এটা আপনার সবসময় ডিপ্রিসিয়েট বাজেট। হ্যাঁ, সেটা থাকতো ডিপিসেট। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বিরোধী দলের সংবাদ আমরা সম্মেলন দেখছিলাম, সেখানে তারা বলেছে যে কয়েকটি দাবি মানলেও বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল। তারা কিছু বিষয় উল্লেখ করেছে, ব্যাংক খাত ও মূল্যস্ফীতি নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে, আইন পাশে তাড়াহুড়োর অভিযোগ করেছে, ছাঁটাই প্রস্তাব প্রত্যাহারের ব্যাখ্যাও তারা দিয়েছে এবং বিচার বিভাগ ও সংবিধান সংশোধন নিয়েও কিন্তু তারা বিচার। আমি আপনাকে একটা একটা করে বলি। ছাঁটাই প্রস্তাব, গোলাম মোল্লা রনি বেশ অ্যাক্টিভ একজন সংসদ সদস্য ছিলেন। ছাঁটাই প্রস্তাবটা এটা একটা প্রতীকী এটার উপস্থাপন করা হয়। হ্যাঁ, এটা 1 টাকা কমানো হোক বা 1 টাকা করা হোক, দুটার কোনোটাই ঠিক না, কিন্তু প্রতীকী হিসেবে এই দাম কমানোটা এবং এটা কাজে লাগবে না তারপরেও করে, এটাই বিরোধী দলের রুলস অ্যান্ড রেগুলেশন। ছাঁটাই প্রস্তাব যদি প্রতীকী হয়ে থাকে, আমরা পররাষ্ট্রমন্ত্রীর যে প্রতিক্রিয়া দেখলাম সেটা সরকারের তরফ থেকে আক্রমণ হিসেবে দেখছে কিনা? না, এটা সরকারের তরফ থেকে আক্রমণ না, এক একজনের ভাষাগত এক এক রকম সমস্যা থাকতে পারে, এটাই আমি মনে করি। তো আর যেটা আপনি বললেন বাকিটা বিচার বিভাগ নিয়ে, বিচার বিভাগের যে আপনার বিলগুলো পাশ হলো তাতে তো বিরোধী দলের কোনো ওই ধরনের কোনো আপনার মন্তব্য ছিল না। স্বতন্ত্র প্রার্থী একজন, উনি আবার ওনার অন্যরকম পোশাক পরে এসে আপনার কি কোর্টের পোশাক পরে এসে উনি প্রতীকী দেখালেন যে এটার চেয়ে তাদেরকে বরাদ্দ বেশি দেওয়াতে আমি এই কোর্টের পোশাক পরে এসে, এইগুলো হয় ছোটখাটো, এগুলো নিয়েই সংসার। তো এটা নিয়ে আমি এর আগেও 5টা বাজেট দেখেছি, আমার কাছে মনে হয়েছে এখানে একচেটিয়ার কোনো অবস্থান নাই। আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, এই যে প্রতীকী মানে ছাঁটাই, এইসবের একটা পর্যায়ে বিরোধী দল বললো যে এটা তো আসলে কি হবে আপনি জানেন আমিও জানি, মিছামিছি সময় নষ্ট করে লাভ কি, আপনাদের মতো আপনারা পাশ করে ফেলেন। এই যে রিয়েলাইজেশনটা আমার এটা ভালো লেগেছে, কারণ তারা এটা বললো হাত তুলেন, তার পক্ষে হাত সবসময়ই ফেল করবে, এটাই স্বাভাবিক, কারণ 2/3 বেশি মেজরিটি বিএনপির, তাদের পক্ষের হা অথবা নাই জয়যুক্ত হবে। সেই সংসদের সরকারের জবাবদিহিতা কিভাবে নিশ্চিত হবে? জবাবদিহিতা তো হচ্ছে সরকার প্রত্যেকটা, শুনে আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার 53 মিনিট বক্তব্য রেখেছিলেন, এটা নিয়ে অনেক কথা হয়েছিল, অনেক জল খোলা করা হয়েছিল। আর এইবারের বিরোধী দলকে কোনো টাইম ফ্রেমে বেঁধে দেওয়া হয় নাই, বলছে আপনি যতক্ষণ পারেন। তো উনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন, সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী উনি 1.25 ঘন্টার একটু বেশি বক্তব্য রেখেছেন। দেখলাম যে সময় বৈষম্যের অভিযোগ তুলে বিরোধী দল ওয়াকআউট করেছে সংসদ থেকে। এটা করেছিল তখন, এটা ওই যে বলে না যে কামান চাইলে পিস্তল পাওয়া যায়, ওই টাইপের মতো বলেছিল। সমান সমান কখনোই হয় না, কারণ এইখানে সংসদ সদস্য বেশি, আপনাকে কিভাবে সমান সময়টা দিবে? তাদেরও 5-6 মিনিট দিয়েছে, এখানে আমাদেরও 7-8 মিনিট, 6 মিনিট, 5 মিনিটও দিয়েছে আমাদের সংসদ সদস্যদের, নতুনদের। আমরা যারা একটু পুরানো তাদের হয়তো একটু টাইম বেশি দিয়েছে। আমি যেমন ধরেন আমি 10 মিনিট সময় পেয়েছি, অনেক মন্ত্রী রানিং তারা যেহেতু শেষের দিকে দিয়েছে, শেষের দিকে টাইম আরো কম থাকে, তারা কিন্তু 6 মিনিট, 5 মিনিট, 7 মিনিটও পেয়েছে। বলার পরে 1 মিনিট পাওয়া যায়। এটা বিরোধী দলকেও মানুষ স্পিকার দিয়েছে, সরকারি দলকেও দিয়েছেন। এটা ডিপেন্ড করে হচ্ছে যার চিফ হুইপের উপর, চিফ হুইপ কাকে কতটা টাইম দিল, এটা একটা হিসাবের মধ্যে পড়ে। স্পিকার ওখানে বসে থেকে ওনার এটা পারে না, যখন সময় চাওয়া হয় চিফ হুইপের দিকে স্পিকার তাকান, চিফ হুইপ যদি আঙ্গুল দিয়ে বলে যে 1 মিনিট বা 2 মিনিট, তখন স্পিকার ওইভাবে কথা বলেন। তো এটা তো তাদের ব্যাপার, আর সময় নির্ধারণটা হয়েছে সরকারি দল এবং বিরোধী দল হিসেবে। তো একটা বিরোধী দল তো অনেক সময় পায় ওই হিসেবে। দেখেন আমাদের তো আজকে কোনো রুলসই ছিল না, কারণ এগুলা বিরোধী দল আর সরকারের যারা বিল পাস করবে মন্ত্রীদের ব্যাপার। মন্ত্রীরা দাঁড়ায় বলবে কি বিলটা হচ্ছে, আর ওনারা ছাঁটাই প্রস্তাব দেখা গেছে 20 জন, 21 জন, 22 জন, 18 জন এরকম নাম দিয়েছে। যদিও পরবর্তীতে মাননীয় স্পিকার
তিনজনকে অগ্রাধিকার ভিত্তিতে বা উনি ওনার পছন্দ মতো তিনজনকে বক্তব্য দিতে বলেছেন বা ওনাদের চিফ হুইপ যার কথা বলেছেন। তো এই হিসেবে আমি বলতে পারি যে এইবারের প্রথম বাজেটটা প্রথম গণতন্ত্রের এত বছর পরে এক্সিলেন্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি এটা বলার জন্য বলছি না, আমি রিয়েলাইজেশন করেই বলছি। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল হলো, সাশ্রয় হলো 50 লাখ টাকা। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আসলে কি বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন? না, মূলত আসলে বাজেটের মধ্যে এবং প্রধানমন্ত্রীর ওখানে যে কর্মকাণ্ড, এটা একটা টাইম ফ্রেমের মধ্যেই আছে এবং এটা একটা সিস্টেমের মধ্যেই চলে। এখানে খুব বেশি করার বা খুব বেশি মানে ব্যতিক্রম দেখার এখানে সুযোগ নেই। ফলে উনি যেটা করেছেন ওখানে, ওটা বাংলাদেশের যে ট্রেডিশনের মধ্যে থেকে তিনি সেটা করেছেন। নীলভাই চৌধুরী মনি যেটা বললেন সেটা হলো যে আমাদের এইবারের যে বাজেটটা হলো 9,30 লক্ষ, এই বাজেটের একটা বিশেষত্ব হলো যে মানে 2-4 জায়গাতে কমানো হয়েছে কিন্তু বাড়ানো হয় না এই কোথাও। এটা মানে বাজেট দেওয়ার সাথে সাথে যে ধরনের একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয় বাজারে, জিনিসপত্রের দাম বাড়ে, জিনিসপত্রের দাম কমে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এইবার প্রথমে একটা স্বস্তিদায়ক অবস্থা। কিন্তু যারা একটু অর্থনীতি বোঝেন, রাজনীতি বোঝেন, তারা এই বাজেটের যে অন্তর্নিহিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ভীষণভাবে চিন্তিত। প্রথমত হলো যে এখানে যে পরিমাণ টার্গেট দেওয়া হয়েছে রাজস্ব খাত থেকে আদায় করার জন্য, যেটি গত 2 অর্থ বছর ইউনূস জমানাতে একেবারে ফেল করা হয়েছে। মোর দ্যান 1,16,00,000 কোটি টাকা ডেফিসিট হয়েছে, আকাঙ্ক্ষার চাইতে বেশি। আর এই বছর উত্তরাধিকার সূত্রে তারেক রহমান সাহেবের সরকার যে অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা পেয়েছে, এটি ইউনূস জমানার 2 বছরের চাইতে আরও খারাপ। মোর দ্যান 30-35% টোটাল ইকোনমি ডাউন করছে। বিশ্লেষকরা যে এই বাজেট কি উন্নয়ন নির্ভর নাকি ঋণ নির্ভর? 110 100 মাইনাস করে 10 না, নাকি 110 মানে নর্মালি অনেক সময় ওভারফ্লো করে না। আপনি একটা খাতা লিখেছেন, 100 নম্বর আছে, হাতের লেখা ভালো, মার্জিন ভালো, উপরে নিচে সব কিছু ভালো, পারফেক্ট উত্তর হয়ে গেছে। এখন স্যার আপনাকে আরও অনেক কিছু দিতে চায়, 100-র উপরে তো দিতে পারে না, তখন সে করে 10 রেখে দেয়, পরবর্তীতে আবার আরেকটা জায়গাতে আপনার যখন ডেপ্রিসিয়েট হয় তখন 10 সেখানে যোগ করে দেয়। তো জামাতের যে বিরোধী দল হিসেবে তাদের যে পারফরমেন্স, এটা এত ভালো, এত সুন্দর, একটা দল কখনো বিরোধী দল হয়নি, মানে পার্লামেন্টের প্রধান বিরোধী দল হয়নি, কিংবা ব্যক্তি হিসেবে প্রথমে সংসদে গেছেন, তাদের মধ্যে যে ধরনের জড়তা থাকার কথা কোনো কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে প্রতিটা সংসদ অধিবেশনে আসার আগে তারা প্র্যাকটিস করে আসে, তারা সিদ্ধান্ত নিয়ে আসে এবং তারা যথেষ্ট মেহনত করে আজকে কি কাজ করবে। তাদের কোশ্চেন, প্রশ্ন, উত্তর, প্রত্যেকটা বিষয়ে একটা রিহার্সেল আছে না। আপনার যাত্রা দলে আপনি তো রিহার্সেল দেখছেন গ্রামে, আমরা গ্রামের মানুষ তো, যে কোনো একটা যাত্রা এখানে হওয়ার আগে 1 মাস 1.5 মাস ধরে নাচ গান এগুলো সব রিহার্সেল হয়। তো জামাত এমন একটা দল, তারা ওই পার্লামেন্টে যা কিছু পারফর্ম করছে প্রত্যেকটার ব্যাপারে তাদের একটা গ্রাউন্ড ওয়ার্ক আছে। অল অন এ সাডেন আপনি দেখবেন 1 মিনিটের জন্য তারা রাগ হচ্ছে না, তারা 1 মিনিটের জন্য আবার খুব উত্তেজিত হচ্ছে না, খুব খুশি হচ্ছে না। আপনি জামাতের আচরণ কোনো কিছু দেখে বুঝতে পারবেন না যে তারা ডান দিকে গোল দেবে না বাম দিকে গোল দেবে। কিন্তু বিশ্লেষকরা কেন বলছে যে জামাত সংসদে নরম আবার রাজপথে গরম, দ্বৈত রাজনীতির এক ধরনের অভিযোগ শোনেন, এসেছে? যারা বিশ্লেষক, জামাত তাদেরকে মনে করে যে এরা এখনো ম্যাচিউরড হয়নি। জামাতের একজন সংসদ সদস্য সালাউদ্দিন সাহেবের মতো লোককে যদি বলে যে জামাতকে যদি বুঝতে হয় তাহলে 100 বছরের ইতিহাস জানতে হবে, তো আবার মন্ত্রী বলতেছেন যে জামাতের ইতিহাস 100 বছরের যদি জানতে নয়, এখন বাকি 100 বছর যদি আমাকে অপেক্ষা করতে হয় তাহলে তো আমি মরে যাবো, আমি এতদিন বাঁচবো কিনার সন্দেহ। তাহলে বুঝেন যে জামাতের কনফিডেন্সটা কোন জায়গায়। জামাত আসলে যদি বলতেন যে আমাদের এই ইতিহাস যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাদেরকে অ্যাটলিস্ট 1000 বছরের ইতিহাস জানতে হবে। 1000 বছর মওদুদি ছিল নাকি? অর্থাৎ মওদুদির আগে, মানে মওদুদির আগে এটা শুরু হয়েছে আপনার আবু ওহাব নজদিকে দিয়ে 7ম শতাব্দীতে। তার এটা আবু ওহাব নজদি যে আইডিওলজিটা নিয়ে আসে সেটা হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া যে আইডিওলজিটা ক্যারি করছে সেটা ইবনে কাসির।
তাহলে ইবনে কাসিরের আল বিদায়া ও নিহায়া থেকে শুরু করে আজকের যে জামাতের তাফিমুল কোরআন, এটা হলো এদের দীর্ঘ ইতিহাস। তো এটা জামাতের লোকজন যদি বলতেন তাহলে কিছু করার ছিল না। তো তারা তো এহসান করছে, এহসান করে বলছে 1000 বছরের নয়, 800 বছরের নয়, তুমি 100 বছরের ইতিহাস জেনে আসো। এতেই বলছে যে 100 বছরের ইতিহাস আমি মরে যাব, 100 বছরের ইতিহাসে মরে যাবো। যদি 1000 বছরের ইতিহাসের কথা বলতো তাহলে তো একদম পুরো ছাই হয়ে সেই যেত। সঙ্গে আরো একটা অভিযোগ আছে যে জামায়াতের বিরোধিতা অনেকটা আরোপিত, তারা লোক দেখানো বিরোধিতা করছে, আসলেই কি তাই? আমি তো আগেই বললাম যে এটা মানে এটা আপনি অভিনয় বলবেন, প্র্যাকটিস বলবেন না যুদ্ধ বলবেন, সেটা বোঝা যাচ্ছে না। আমরা এখনো পর্যন্ত মানে সেই ভানুর কৌতুকের মতো, মানে সে একটা ফুটবল খেলা হবে এবং সেই ফুটবল খেলাতে গোলকিপার নিয়োগ দেবে টেরা, চোখ টেরা, যাতে সে কোন দিকে তাকিয়ে থাকে স্ট্রাইকার যেন বুঝতে না পারে যে গোল কোন দিকে যাবে। এখন জামাতের যে আর্ট অ্যাটিটিউড থেকে শুরু করে তাদের যে কৌশল এতটা নিখুঁত, বিশ্বাস করেন আমি তো দূরের কথা, পার্লামেন্টে যারা বসে আছেন তারাও বুঝতে পারেন না যে এরা কি পূর্ব দিকে যাবে না পশ্চিম দিকে যাবে, উত্তরে যাবে না দক্ষিণ যাবে, এরা কি এখনও ওয়ার্কআউট করবে। যেই সময়টাতে আপনি চিন্তা করেন কপাল তাকে বলে, আমার একবার মনে হয় জামাতের লোকগুলোর সাথে গিয়ে কাছাকাছি গিয়ে একটু কপালটা ঘষে আসি। যেই সময়টাতে তারা রাগ হয়ে বের হয়ে গেল, মানে ওয়ার্কআউট করে গেল, স্পিকার বললো যে আপনারা যেন না, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। এসেই তারা একটা সুসংবাদ শুনলো, প্রত্যেকটা এমপির বিপরীতে 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো। স্পিকার বললেন যে আমার তো জিন্দিগিতে আমি কখনো এই ধরনের জিনিস শুনি। তাই এই হলো জামাতের ভাগ্য। এখন যে জন্ম নিয়েছে রাজকপাল নিয়ে, আবার সেই রাজকপাল নিয়ে জন্মগ্রহণ করার পরে সে মেহনত করেছে, পরিশ্রম করেছে। আপনি দেখুন 17টা বছর পালিয়ে থাকতে থাকতে বাংলাদেশের এমন কোনো গোপন জায়গা নেই তাদের মুখস্থ না। কোন গলিতে থাকলে নিরাপদে থাকা যায়, কোথায় গেলে কোন বাড়িতে গেলে পুলিশ সন্দেহ করবে না, কোন পোশাক আশাক পরলে পুলিশের মনে আগ্রহ হবে না, প্রত্যেকটা জিনিস ছলে বলে কৌশলে তারা যে দক্ষতা অর্জন করছে, সে তাদের কাছে আসলে বিএনপি এবং জামাত, মানে জামাতের যে অবস্থা আছে, বিএনপি এবং আওয়ামী লীগ এখনও শিশু, অবোধ শিশু। আর অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দল তাদের তো একমাত্র দুর্দাতি উঠে নাই। তো সেই জামাতকে নিয়ে আপনি আমি এখানে তাদেরকে মূল্যায়ন করবো, তাদের অভিনয় দেখবো, জামাত হাসে মনে মনে যে আমরা যে আসলে কি করছি, তোমরা তো আসলে কিছু বুঝো না, সে ঠিক আছে আলাপ আলোচনা করো, হ্যাঁ করতে থাকো। একদিকে আচ্ছা মতো গালি দিচ্ছে, অন্যদিকে 50-10 কেজি করে আম দিচ্ছে। মাননীয় সংসদ সদস্য আমার পাশে আছে, তিনিও হয়তো 10 কেজি আম পেয়েছেন এবং আমি শিওর 100% সে 10 কেজি আম সে ফেরত দেয়নি, সে খেয়েছে। যতবার 10 কেজি আমের যে কটা আম খেয়েছে বারবার শুধু তার জামাতের কথা মনে পড়ছে, জামাতের আমিরের কথা মনে পড়েছে, ওই নুরানি চেহারার কথা মনে পড়েছে। আপনি কি অবস্থাতে এই আপনি তাদের যে কৌশল, ছোট করছেন, 10 কেজি আম দেয় না, একটু বেশি দিয়েছে, আপনি ছোট করছেন। পত্রিকায় আসছে, আমরা তো পত্রিকায় আসছে আমাদের পিএদেরকে 10 কেজি দিয়েছে, আল্লাহ আমাদেরকে 20 কেজি দিয়েছে। চিন্তা করেন, তো তাদের পিএসকে 10 কেজি দিয়েছে, তাহলে আমের বন্যা পুরো সংসদে, যেখানে আমের বন্যা বয়ে গেছে, আপনি এই কৌশলের সাথে পারবেন না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। নিরুফা চৌধুরী মনি, বিএনপি সরকারে আসার পরে কেন জামায়াতের 71-এর ভূমিকা নিয়ে আসলে প্রশ্ন তুলছে? আমরা তো দীর্ঘদিন দেখেছি বিএনপির সাথে জামায়াতের মিত্রতার সম্পর্ক ছিল, জোট আন্দোলন, সরকার গঠন সবই একসাথে হয়েছে। এটি কি আসলে বিএনপির বর্তমান নীতিগত অবস্থান নাকি রাজনৈতিক হাতিয়ার? দেখেন, জামাতের সাথে যেটা হয়েছে বিএনপি, সেটা হচ্ছে আপনার জোটগত আন্দোলন। একই জিনিসটা আমিও চাই, আপনিও চান, রনি ভাই এগেনস্টে। আমরা দুইজন, আমাদের অন্য কিছুকে এটাকে টার্গেট করা না, আমাদের শুধু ওই আন্দোলনের ওইটাই, হ্যাঁ, যেটা কিনা জামাত আওয়ামী লীগের সাথেও করেছে। তো সেই জায়গায় সেটা বিএনপি এমন না যে ক্ষমতায় ছিল তখন জামাত সঙ্গে ছিল, তখন জোটগত ওইটার কোনো প্রশ্ন আসে না, যেহেতু একই সাথে ছিল এমপি হিসেবে যারা যে কয়েকজন, সেটার কথা বলার কোনো কিছু ছিল না। কিন্তু এখন তারা বিরোধী দল, বিএনপি সরকারি দল, যেটা সত্যি বিএনপিকে সেটাই বলতে হবে। বিএনপি হয়তো কম বলতো আরো যদি আপনার জামাতের, আপনার মনে আছে জামাতের আমির এই 2026 সালেও আপনার শহীদ মিনারে গিয়ে এবং সাভার স্মৃতিসৌধে গিয়ে উনি বলেছেন যে এটা শুধু তারা নিয়ম মানার জন্য এসেছেন। তার মানে কি, আমরা কিন্তু শুধু নিয়ম মানার জন্য যাই না,
আমরা কিন্তু হৃদয় থেকে যাই। আবেগ, আমার অনুভূতি, শ্রদ্ধা। আমার দেশের, আমার ভাষার জন্য শহীদ হয়েছে, আমার দেশে কে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে। ওনাদের নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু মনে হয় ওনারা আমাদের রক্তের একটা সম্পর্ক। এই সম্পর্ক কখনো মুছে যাওয়ার না। ওই জায়গাটাই কিন্তু আমরা নিজেরাও কিন্তু মুক্তিযুদ্ধ দেখি নাই, ভাষা আন্দোলন দেখি নাই, আমরা বইতেই পড়েছি। কিন্তু আমি যখন আমার দেশের ইতিহাসটা পড়ি তখন কিন্তু আমার মনে হয় যে যে মানুষটা আমার জন্য তার জীবন ত্যাগ করে গেল, তার পরিবার কত কষ্ট করলো, সেই মানুষটাকে আমিই মনে রাখবো, এটাই স্বাভাবিক। কিন্তু জামাত কিন্তু এখন পর্যন্ত সেটা ধারণ করে না। যারা ধারণ করে না, এটা 24 এবং 71-কে যারা গুলিয়ে ফেলে, আমি 24-কে নাম্বার কম দিতে চাই না, আমি নাম্বার যা তারা চায় তার চেয়ে বেশিও দিতে পারি। 10 চাইলে আমি 11ও দিতে আমার আপত্তি নেই, কিন্তু 71-এর সঙ্গে আমি তুলনা করতে পারি না। 71-এর যারা জীবন দিয়েছে, 71-এর যারা হাত পা হারিয়েছে, তারা কিন্তু একটা দেশকে, একটা আলাদা একটা জায়গাকে নিজের করার জন্য, আমাদের এই জাতিটাকে দিয়ে যাওয়ার জন্য করেছে। আর 24-এ যেটা হয়েছে সেটা একটা স্বৈরাচার হটানোর জন্য হয়েছে। দুটার মধ্যে কিন্তু 24-এর আগেও বাংলাদেশ ছিল, 90-এর আগেও বাংলাদেশ ছিল। সেই কারণে আমরা কিনা স্বৈরাচার বলি, গণ অভ্যুত্থান বলি। আপনি বিপ্লবও বলতে পারেন, কিন্তু আপনি স্বাধীনতা বলতে পারেন না, সার্বভৌমত্ব বলতে পারেন না। এই জায়গাটায় আকাশ পাতাল ব্যবধান, এবং দুটাকে এক করার কোনোই কারণ নাই। একটা জায়গায় শুধু এক করতে পারেন যে হ্যাঁ উনিও মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার ইতিহাসটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। তো ওই জায়গায় যখন কেউ কথা বলতে আসে আমার তখন মাথা ঠিক থাকে না। এবং বিএনপিরও একই অবস্থা, কারণ বিএনপি যিনি প্রতিষ্ঠাতা উনি স্বাধীনতার ঘোষক, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা উনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা উনি আপনার বীর প্রতীক উপাধি খেতাবপ্রাপ্ত, এবং কার হাত দিয়ে খেতাবপ্রাপ্ত? তৎকালীন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার হাত থেকে খেতাবপ্রাপ্ত। সো এটা, এবং আওয়ামী লীগের অনেকেই আমি বইতে লিখেছে, বলতে শুনেছি যে শহীদ জিয়ার ওনারা বেতারে ওনার কণ্ঠ শুনেছে, আমি মেজর জিয়া বলছি। তো এই যে এই জায়গাটায় আমি মনে করি বিএনপি যে কথাগুলো বলছে, ধারণ করছেন, সেটা না বললে বিএনপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসে। আজই আমরা দেখলাম যে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হলো, এটি কি বিএনপিকে বিব্রত করে নাকি বিএনপির জন্য উদাহরণ তৈরি করবে? এটা উদাহরণ তৈরি করবে। যদি এটা হয়ে থাকে, যদি সে মামলায় জিতে আসতো, একটা কথা ছিল, তার যতটা পাওনা, তার আপনি জানেন যে ঋণ খেলাপি ইউনিভার্সাল ট্রুথ না। ঋণ খেলাপির একটা পোর্শন টাকা দিলে, জমা দিলে, তার ওই মুহূর্তের জন্য ঋণ খেলাপিটা মওকুফ হয়। সেটা যদি আসলাম সাহেব দিয়ে থাকেন তাহলে তো মামলায় জিতার কথা। যেটা আরো ঋণ খেলাপি যারা ছিল তারা কিন্তু ওই 10% দিয়েছে, 10%ই তো, তাই না? 10% দিয়েছে। তো এখন আবার যদি আপনাকে এনভায়রনমেন্টটাকে দেখতে হবে, 17 বছর, 17.5 বছর বিএনপি যুদ্ধ করেছে কার সাথে? একটা অনির্বাচিত সরকারের সাথে, একটা অগণতান্ত্রিক সরকারের সাথে 15.5 বছর। যারা ব্যবসা করেছে তাদের অনেক সমস্যা হয়েছে, সেই সমস্যা নিয়েও তারা কিন্তু কাজ করেছে। তো সেইখানে ঋণ খেলাপি হতে পারে। আপনার সরকার পার্টিতে ঋণ খেলাপি থাকলে, যেমন সালমান এফ রহমানরা ছিল, সেটা দুঃখজনক। কিন্তু বিএনপির ব্যাপারটা যদি ঋণ খেলাপি থাকে এবং সে যদি 10% দিয়ে যদি এটা একটা প্রাথমিক মিনিমাইজ করে, তাকে ঋণ খেলাপি বলা যাবে না। ব্যবসায়িক ভাষায়, ইকোনমিক্সের ভাষায় তাকে ঋণ খেলাপি বলা যাবে না। তাকে, সে যদি 5 বছরের পরেও বিএনপি সরকারে আছে, সে তো এখন ফ্রিলি ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমি বলবো না যে চুরি চামারি করতে পারবে, ব্যবসা করলেও কিন্তু একটা রাইট ট্র্যাকে একটা লাভ হয়, লভ্যাংশ আসে, সে করতে পারবে। তারপরে যদি সে এই ধরনের কাজ করে তাহলে বলবো যে খাসিলত, সে টাকা দিতে চায় না। কিন্তু আপনার অপশন আছে। আপনি তো নিজেও জানেন যে 17.5 বছর তারা স্রোতের বিপরীতে ছিল, এবং যেখানে আমি নিজেই তার সাক্ষী। আমি একজন ব্যবসায়ীর ওয়াইফ, আমার হাজবেন্ড ব্যবসা করতে পারে নাই, অনেক জায়গায় এরকম হয়েছে। রাতারাতি অফিস ছেড়ে চলে আসতে হয়েছে এই থ্রেটের কারণে। তো এই জায়গাগুলোয় তো আপনাকে মেনে নিতে হবে। তো সেই জন্য আমি বলছি যে ঋণ খেলাপি হিসেবে যদি আসলাম সাহেব থাকে, তাহলে
কোর্ট যে ডিসিশন নিয়েছে আমি তো কোর্টের বাইরে যেতে পারি জনাব না। হানিফা চৌধুরী মনি, রিফাইন বা অন্য নামে আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমনটি জানালেন। একটু জানতে চাই যে আদালতের রায়ের আগে সরকারের এমন অবস্থান কি বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে? রিফাইন বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আদালতের রায়ের আগে সরকারের এমন অবস্থান বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে কি? দেখেন, তথ্য উপদেষ্টা যে কথাটা বললেন সে কিন্তু কয়েকদিন আগে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এটা বলেছেন। জি, আপনি খেয়াল করেন, যদি আজকের এই কথাটা ঠিক হয়ে থাকে তাহলে আমি বলবো তার ডাবল স্ট্যান্ডার্ড কথা। আজকের এটা যদি বলে থাকে তাহলে গত 8-10 দিন আগে যেটা বললেন ওটা কেন বললেন? আমার হিসাব মিলে না। আমি আপনার কাছে শিখতে চাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হইল যে আওয়ামী লীগ যখন কাগজে কলমে নিষিদ্ধ হয়েছে, কাগজে কলমে না বের হলে ওপেন মিছিল করতে পারবে বলে আমি মনে করি না। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ কিন্তু মোটামুটি কিছু যে ফ্যাসিলিটিস পাচ্ছে না তা কিন্তু না। কেমন ফ্যাসিলিটি? লাইক আমি আপনাকে বলি, তোফায়েল আহমেদ সাহেব মারা গেলেন, আওয়ামী লীগের প্রত্যেকেই কিন্তু তার জানাজায় শরীক হওয়ার জন্য বিএনপি কিছুই বলে নাই। কখন বিএনপি কথা বললেন? যখন তারা ওই লাশের সামনে মিছিল, জঙ্গি মিছিল বের করলেন। এটার তো দরকার ছিল না, এটার এতদিন দেরি হতে পারে না। লাইক আপনার 23 তারিখ কেউ কোথাও দেখেছেন আপনি বের হয়েছে? বের হয় নাই। তার মানে কি, যখন বিএনপি যেমন ছিল আওয়ামী লীগ এখন তেমনই। সরকার চাইলে হয়, সরকার না চাইলে হয় না। বা আর এইখানে তো তাদের তো সরকার বিরোধী দল সবই তাদের বিপক্ষে। তো এই জন্য বলি যে তাদের যেভাবে কাজ করার সুবিধা পায় সেই কাজটুকু তারা করলো সরকারের সাথে। সরকার যেটা মনে করে যে তার জন্য গায়ে আঁচ না লাগে, একদম আওয়ামী লীগকে দেশ ছাড়া করবে তা কিন্তু সরকার চায় না। সরকার সবকিছু মিলে একটা গণতান্ত্রিক ভাবে দেশে থাকতে চায়। এখন আপনার আইনে আপাতত স্থগিত হয়েছে, সেটা নিয়ে তারা মামলা লড়ুক, মামলায় জিততেও পারে। সেই জিতে তারা যদি করতে পারে। আর আপনার আইভি যে বের হলেন, আইভি নিজেই তো বললেন যে সরকার আমাকে যে সহযোগিতা করেছে আমি বলতে পারবো না। আমি অনেক সহযোগিতা পেয়েছি। তার মানে এখান থেকেই বোঝা যায় যে সরকারের এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু গতকালকে ওনার সংসদে বক্তব্যে উনি বলেছেন আমি অতীতচারণ করতে খুব একটা পছন্দ করি না, সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ, আওয়ামী লীগ প্রশ্নে সরকার কি কিছুটা নমনীয়? আমি মুখ দিয়ে কেন বলবো আমি নমনীয় কিংবা অনমনীয়? আমার তো বলতে হয় না। আমি তো আপনাকে গায়ে পড়ে অ্যারেস্ট করছি না যেখানে সেখানে পেয়ে। আপনি 18 মাস যে এনসিপি নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে। শুনেন, সেটা তারা যেমন অভিযোগ তুলতে পারে, আবার তাদের যিনি চিফ যে কথা বলে আবার বলে যে আওয়ামী লীগকে তার দলে আনতে অসুবিধা নাই, এটাও বলে। কে কি বলে আমরা তো জানি। জামাত নিজেও অভিযোগ তুলেছে। সেই জামাত কি করেছে? প্রথম যে কথাটা বলেছে জামাত বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। আরে বাবা, ক্ষমাটা তো চাইতে হবে। আওয়ামী লীগ কি তোমার কাছে ক্ষমা চাইছে? চায় নাই তো। গায়ে পড়ে ক্ষমা করে দেওয়া, মামলা না করা, বাড়িতে বাজার পাঠায় দেওয়া, রাতে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া কারা করে? আপনি হাদি যার হাতে মারা গেল, যার গুলিতে, সে কি করতো? সে আওয়ামী লীগ করতো। তো হাদির লোকজন কি বুদ্ধি বিবেচনা ছিল না? তারা জানতো না যে এই লোক আওয়ামী লীগ করতো? 2 মাস আগে তাকে জামাত ছাড়াই আনিয়েছে না জেলখানা থেকে? তো এগুলো হচ্ছে কিভাবে, হয় কিভাবে? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নীলুফার চৌধুরী। মনি গোলামওয়ালা রনি, আওয়ামী লীগ প্রশ্নে সরকারের ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখেন কি, নাকি আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গন এখন তুরুপের তাসে পরিণত হয়েছে? রাজনৈতিক অঙ্গনে তুরুপের তাসে পরিণত হয়েছে। এ কারণ হলো যে আওয়ামী লীগ এত বড় একটা বিরাট এবং বিস্তৃত দল, এটাকে কোনো অবস্থাতেই আইন দিয়ে শক্তি প্রয়োগ করে এটাকে দমন করা সম্ভব না। ইট ইজ ইম্পসিবল। আপনার যে কোনো একটা যুদ্ধে যখন দুটো বাহিনীর মধ্যে যুদ্ধ হয়, বড় জোর 2 লাখ 3 লাখ 5 লাখ মানুষ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু এটা তো সত্য যে এদেশে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির যে জনসমর্থন অলমোস্ট সেম, 5 থেকে 6 কোটি। তো এই 5 থেকে 6 কোটি এখন বিএনপির যে ক্ষমতা, তার সাথে 1000 টাইম ক্ষমতা ছিল শেখ হাসিনার জামানাতে, 1000 গুণ ক্ষমতা ছিল। এবং সেই ক্ষমতা ইফেক্টিভ,
শেখ হাসিনা যদি চাইতেন যে আমি গুম করব, আমি মামলা করব, আমি 100টা মানে যাকে বলে মার্ডার করে ফেলব, এটা তার পক্ষে সম্ভব ছিল। এই সম্মিলিত শক্তি দিয়ে তিনি বিএনপিটাকে ভ্যানিশ করতে পারেননি। এটা হলো বাস্তবতা। এর কারণ হলো মানুষের হৃদয়ে হৃদয়ে মনে মনে বিএনপিটা ছিল। বিএনপির কথা বাদ দেন, জামাতের মতো একটা ছোট দল যেখানে ধরা হয় 6 থেকে 7% লোক বাংলাদেশে অন অ্যাভারেজে জামাত করে। আমরা অনেক লোককে জামাত মনে করি, কিন্তু তারা চরমনাই করে, তারা হেফাজত করে, তারা তাবলিগ করে, দাড়ি টিপওয়ালা মানুষ, বা তারা ওই 88 পীর সাহেবের যে দল আছে জাকের পার্টি করে। তো ইন জেনারেল আপনি যদি ধরেন 6 থেকে 7% তাদের একটা সমর্থন আছে। তো সেই 6 থেকে 7% সমর্থন, তার উপরে আবার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তার উপর কতগুলো ন্যারেটিভ, রাজাকার, আলবদর, আশামস, এই শব্দগুলো বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, মির্জাফর, তারপরে শেষে রায়দুল্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ, এই গালিগুলো 10-12টা গালি একত্র করলে একটা মানুষের যত মেজাজ গরম না হয় তার চেয়ে বেশি মেজাজ গরম হয়ে যায় যদি কেউ কাউকে রাজাকার বলে। তো এরকম রাজাকার কাউকে যদি বলে এই তুই আলবদরের বাচ্চা, মুহূর্তের মধ্যে এই লোকের মাথা খারাপ হয়ে যাবে। এরকম 10-12টা গালি আছে মুক্তিযুদ্ধের সময়। এই গালিগুলোকে জামাত ধারণ করতে হচ্ছে, মাথায় করে পোহাতে হচ্ছে। কোনো একটা সুন্দর মানুষ বা সুন্দরী রমণী, তার কপালের উপর একটা বড় বিস্ফোরা আছে, পরে দেখা গেল যে গালের একটা বাম গালের একটা বিরাট একটা এমন যাকে বলে এমন একটা বিস্ফোরা হয়েছে, পচে গোল একদমই হয়ে গেছে, কেউ তার দিকে তাকাবে না। তদ্রূপ একজন মানুষ, একটা রাজনৈতিক দল, সেখানে যখন এরকম একটা গালি থাকে, মির্জাফর, গালি থাকে মোশতাক, গালি থেকে রাজাকার, আলবদর, আশামস, তো তারা আগাতে পারে না। অথচ এইরকম একটা দলকে যুদ্ধ অপরাধের দায় বিচার করা হয়েছে, এরকম গালি দেওয়া হয়েছে, তারপর সেখানে তাদেরকে দৌড়ের উপর রাখা হয়েছে, কিন্তু কাজের কাজ কোনো হয় নাই, তাদের একটা ব্রিডিং হয়েছে। আমি বলি যে জায়গাটি ইঙ্গিত করেছে যে তথ্য উপদেষ্টা দুই ধরনের বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ প্রশ্নে, দুই ধরনের বক্তব্য দিয়েছেন নাকি এখানে বোঝার ভুল রয়েছে? না, মূলত তথ্য উপদেষ্টা তো আসলে মূলত টেকনোক্র্যাট কোঠায় এসেছেন। তিনি কোনোদিন আওয়ামী লীগও করেন নাই, বিএনপিও করেননি। আপনি ধরেন আমি এখন আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই, কিন্তু আমি তো আওয়ামী লীগের মতো একটা বড় দল থেকে বিএনপিতে এসেছি, সংসদ সদস্য নির্বাচন করেছি, 5টা বছর আওয়ামী লীগের জুলুম অত্যাচার সহ্য করেছি। এই বিএনপির জন্য আমার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব তছনছ করে দিয়েছে। ফলে বিএনপি আমি না করলেও বিএনপির জন্য কিন্তু আমার একটা মায়া আছে। এখন এরকম ধরেন কিছু মানুষ আসছে যারা এসে মাখন খাচ্ছে, পোলাও খাচ্ছে, ঘি খাচ্ছে, কিন্তু বিএনপির জন্য তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। তো কাজে তার যে বক্তব্য, সেটা বক্তব্য তার দাপ্তরিক, তার একান্ত ব্যক্তিগত। আমার কাছে মনে হচ্ছে না যে এটা বিএনপিকে রিপ্রেজেন্ট করে। এগুলো একটা। 2 নম্বর হলো, এই ধরনের মানুষ যত বেশি কথা বলবে তত বেশি বিএনপি দল হিসেবে বিপদে পড়বে। স্বয়ং তারেক রহমান সাহেব